সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরে খুশির জোয়ার, জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর। মেড ইন তিস্তা, শিউলি শ্যামলের হাতের জাদুতে নলেন গুড়ের গ্রাম হিসাবে পরিচিতি কুড়াচ্ছে দুধিয়ার চর। এবার আসছে বিস্তারিত সংবাদে। কোচবিহারের প্রশাসনিক সভা মঞ্চ থেকে উত্তরবঙ্গের 8টি জেলার জন্য একগুচ্ছ জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার রবীন্দ্র ভবন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পগুলির সূচনা করেন তিনি। এদিন মোট 261টি প্রকল্পের শিলান্যাস করা হয়, যার জন্য বরাদ্দ করা হয়েছে 744 কোটি টাকা। পাশাপাশি 428টি প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 1863 কোটি টাকা। জলপাইগুড়ি জেলার জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জেলার 24টি প্রকল্পের উদ্বোধনে বরাদ্দ 44 কোটি টাকা এবং 28টি নতুন প্রকল্পের শিলান্যাসে ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে এদিন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। প্রায় আমার উদ্বোধন এবং শিলান্যাস মিলিয়ে কুচবিহার জেলায় 163টি প্রকল্প 540 কোটি 73 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দার্জিলিং জেলায় 224টি প্রকল্প 383 কোটি 51 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কালিম্পং জেলায় 61টি প্রকল্প 334 কোটি 93 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মালদা জেলায় 61টি প্রকল্প 293 কোটি টাকা দেওয়া হলো। উত্তর দিনাজপুরে 58টি প্রকল্প 151 কোটি 36 লক্ষ টাকা দেওয়া হলো। দক্ষিণ দিনাজপুরে 56টি প্রকল্প 60 কোটি টাকা। আলিপুরদুয়ারে 24টি প্রকল্প 21 কোটি 89 লক্ষ টাকা। মোট 689টি প্রকল্পে 1863 কোটি 57 লক্ষ টাকা এই শিলান্যাস এবং উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এখানে করা হলো। আমি ডিটেলসটা বলছি না এই কারণে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা আছে, জল আছে, ইভেন কুচবিহারে অনেক সুস্বাস্থ্য কেন্দ্র আছে। এর আগেও অনেক কাজ করেছি, আর নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলার প্রয়োজন নেই, আপনারা সকলেই জানেন। আমি বলবো যে কুচবিহার জেলা বর্ডার জেলা, আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে। কোনো মাতব্বরি বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না। এলাকা যাতে শান্তি থাকে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে। আজকে আমাদের জেলা বাকি অন্য জেলায় মানে 8টা জেলায় আছে নর্থ বেঙ্গলে, ওনাদের সঙ্গে কুচবিহারে যেটা আজকে প্রোগ্রাম ছিল ওখান থেকে ভার্চুয়ালি আমাদের জেলা অনেকগুলো স্কিমের শুভ উদ্বোধন হলো আর ফাউন্ডেশন লেইং করা হলো। আমাদের অ্যারাউন্ড 34 স্কিমে যাদের মোট অ্যামাউন্ট ছিল 45 করোড়, আর তাদের ওটা হলো ইনগ্রেশন হলো। আর 28 স্কিম ছিল যাদের মোট অ্যামাউন্ট হলো অ্যারাউন্ড 16 করোড়। আজকে এখান থেকে স্থাপন এছাড়া অনেকগুলো ইনস্ট্রাকশন আছে যেটা আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো আছে, যেটা আমাদেরকে এখন দেখতে হবে কেন কি এখন ড্রাই সিজন আছে, অনেকগুলো কাজগুলো যেটা আমাদের বৃষ্টির মধ্যে হতে পারলো না, ওদের উপরে একটু জোর আছে। আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেক বুথের পিঠে আমাদের 10 লাখ টাকা ছিল, ওদের উপরে একটু আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো কি তাড়াতাড়ি কাজ হয়। আমাদের জেলা কিন্তু 198 করোড় আমাদের ছিল, তাদের মধ্যে আমাদের ম্যাক্সিমাম টেন্ডার হয়ে গেছে, কাজও স্টার্ট হয়ে গেছে। ওটা আমরা ভিডিও সাথে সবাইকে একটু করবো কি তারা একটু এক করে কাজ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নাবালিকা ধর্ষণ, গর্ভবতী হয়ে পড়লে অপরাধ চেপে যাওয়ার জন্য ভয় দেখানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রৌঢ়কে 25 বছর সশ্রম কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পস্কো আদালত।
একই সঙ্গে নাবালিকার পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। গত বছর অক্টোবর মাসে জলপাইগুড়ির ধূপগুড়ি থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনা ঘটে। এই বছর মার্চ মাসে অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করে পস্কো আইনে মামলা দায়ের করে পুলিশ। ঘটনায় নাবালিকার সন্তানের ডিএনএ পরীক্ষার রিপোর্টও জমা পড়ে আদালতে। 9 জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 25 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। আজকে একটা ধূপগুড়ি থানার একটা কেসে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুদ একটা মামলার রায় ঘোষণা করেছেন। এই কেসটি এই বছরই মার্চ মাসের হয়েছে, 2025 সালেই। অভিযুক্ত প্রতিবেশী নাবালিকা মেয়েটির বাড়ির পাশেই থাকতো। তো ঘটনার কিছুদিন আগে মেয়েটি যখন ওই খেলার মাঠে খেলতে যাচ্ছিল, ফুটবল খেলতে, তখন ওই মেয়েটিকে আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সে সময় তার বাড়িতে কেউ ছিল না এবং মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে ভয় দেখায় এই কথা কাউকে না বলবার জন্য। পরবর্তীকালে মেয়েটি ভয়ে কাউকে এই কথাটা বলে না, কিন্তু ঘটনার প্রায় 6-7 মাস পর থেকে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা এবং তার দিদি মেয়েটিকে একটি লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায় এবং লোকাল ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে জানায় যে মেয়েটি অন্তঃসত্ত্বা। তারপরে তারা মেয়েটিকে চেপে ধরলে মেয়েটি ঘটনার কথা তাদেরকে খুলে বলে যে এই আসামি, প্রতিবেশী আসামি মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করেছিল এবং যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে। এবং এই ঘটনা জানার পরে মেয়েটির বাবা সঙ্গে সঙ্গে ধূপগুড়ি থানাতে একটা অভিযোগ দায়ের করেন এবং ধূপগুড়ি থানা তদন্তকারী অফিসার মেয়েটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পাঠায় এবং আসামিকে অ্যারেস্ট করে মহামান্য আদালতে প্রডিউস করে। মেয়েটির গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। অন্যান্য সাক্ষীদের সাক্ষীর রেকর্ড 161-181-এর স্টেটমেন্ট রেকর্ড হয় এবং রেকর্ড হওয়ার পরে মেয়েটির এই সময়ের মধ্যে মেয়েটির একটি বাচ্চা হয় এবং তদন্তকারী অফিসার এই মেয়েটির এবং মেয়েটির বাচ্চার এবং এই আসামির রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দেয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট এই মামলায় চলে আসে। এই কেসে টোটাল 9 জন সাক্ষী সরকার পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে প্রদান করেন এবং সাক্ষী শেষ হওয়ার পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পিনাকি শীলের রিপোর্ট। ডুয়ার্সের বানারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত একটি বাড়ি। রবিবার রাত আনুমানিক 9:30 নাগাদ বানারহাটের ক্লাব রোডের একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। সেই সাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণও হয়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গেছে এদিন বিত্তা থাপা নামে স্থানীয় বাসিন্দার কাঠের দোতলা বাড়িতে আগুন লাগে। আগুন দেখে ছুটে আসে স্থানীয়রা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠের দোতলা বাড়িটি। আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া থেকে একটি দমকল ইঞ্জিন। তবে ততক্ষণে কাঠের দোতলা বাড়িটি আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। বানারহাটে দমকল কেন্দ্র থাকলে অগ্নিকাণ্ডের হাত থেকে বাড়িটি বাঁচানো যেত বলে দাবি স্থানীয়দের। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ধীমান রায়ের রিপোর্ট। রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। সোমবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা স্টেশনের কাছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে মৃত কিশোরের নাম রোহন লখরা। ভগতপুর চা বাগানের জাহিদ লাইনের বাসিন্দা ছিল সে। জানা গেছে এদিন রোহন নাগরাকাটা স্টেশনের কাছে কুর্তিঝোড়া নদীর ওপর পিলার নম্বর 75/3-এ রেললাইন পারাপার করছিল। সেই সময় শিলিগুড়ির দিক থেকে আলিপুরদুয়ারগামী ভিস্তা ডোম ট্রেনের ধাক্কা লেগে যায়। ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। খবর পেয়ে রেল ও নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বেলা 11টা নাগাদ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। অ্যাক্সিডেন্ট হয়েছে
আমি তো এই মাত্র আসলাম, শুনলাম কি 10টার দিকে ট্রেনে মারা গেছে বলে। মনে হয় তো কম বয়স মনে করে যে 20-21 এরকম হবে। হ্যাঁ, কুর্তিঝড়ের নাদির সামনে বীরেনুরা স্টেশনের কাছে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শিক্ষামূলক ভ্রমণে আনলেন শিক্ষকরা। জলপাইগুড়ি শহর ছেড়ে পাহাড়পুর অঞ্চলের দুটি বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে আনলেন বিদ্যালয়ের শিক্ষকরা। কারণ ছাত্রছাত্রীদের মন ভালো করার জন্য। একঘেয়েমিতে শিশুদের মন একটু আলাদা, খোলা মনে চিন্তা ভাবনা আর পড়াশুনো করার উৎসাহ দিতেই তাদের এই ধরনের উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষকদের। মূলত ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ এবং পড়াশোনার পরিবেশ থেকে একটু আলাদাভাবে তাদের মন ভোলানোর জন্য এই ধরনের উদ্যোগ বেছে নেন বিদ্যালয়ের সকল শিক্ষকরা। এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য পড়াশোনার প্রতি আরো বেশি করে পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি। জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান এখন এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের আদর্শ স্থান হয়ে উঠেছে। কারণ ছোটদের পছন্দের এটাও জায়গা। এখানে অনেক শিশুদের মন ভোলানোর জিনিস আছে যা বাড়িতে বা শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। রয়েছে খেলনা, গাছপালা, দোলনা সহ রকমারি জিনিস। তাই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই জায়গাটিকেই এখন বেছে নিচ্ছেন। যেমন একঘেয়েমি যাতে দূর হয়, বাচ্চাদের পড়াশোনার নিয়েই সবসময় থাকে এবং পরিবেশের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ, মানে যাতে গাছকে ভালোবাসা, গাছ লাগানো। আমরা সবসময় বলি গাছ লাগাও, ঠিক আছে, একটি গাছ একটি প্রাণ। সেই গাছের সঙ্গে তাদের একটা সে সম্বন্ধে বলা, একটু এসে আনন্দ করা এবং পড়ার প্রতি আরও একটা মনোগ্রাহী, আরও মনোযোগ যাতে বাড়ে, তার জন্যই আমরা একটা শিক্ষামূলক ভ্রমণে এসেছি। তিস্তা উদ্যানে কেন? তিস্তা উদ্যানে এসেছি যেহেতু কাছেই একটা ব্যাপার, কারণ স্কুল থেকে খুব দূরে আর নিয়ে যাওয়া হয়নি তাদেরকে, কাছাকাছি যেহেতু সেজন্য এখানটায় আসা। এখানে খেলাধুলার জায়গাও আছে, একটা ভালো পরিবেশ আর কি, সেজন্যই আমরা এখানে। তো বাচ্চারা প্রতিদিন তাদের যে দৈনন্দিন পড়াশোনা একটা একঘেয়েমি চলে আসে। তো আর আমাদের স্কুলটা চা বাগানের স্কুল, মানে বুঝতেই পারছেন একটা প্রত্যন্ত এলাকা। তো তারা খুব একটা বেশি মানে আনন্দ বা এন্টারটেনমেন্ট পায় না। তো তাদের এই একটু পড়াশোনার বাইরে বিদ্যালয়ে যাতে তারা বেশি উপস্থিত হয়, বিদ্যালয়মুখী করার জন্য এবং তাদের পড়াশোনার বাইরে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা আজকে এখানে নিয়ে এসেছি। অমিত বণিকের রিপোর্ট। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার দুপুরবেলায় জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে উদ্দীপনাপূর্ণ পরিবেশে আয়োজন করা হয় মিছিল আর সংক্ষিপ্ত অনুষ্ঠানের। সংগঠনের সদস্যরা এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন। এরপরেই সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সঞ্জীব বাগচি, বাবলু রায়, দেবাশিস দত্ত সহ অন্যান্য পদাধিকারীরা। নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে কর্মক্ষেত্রে ল ক্লার্কদের সমস্যা, তাদের ভূমিকা এবং সংগঠনের ঐক্যবদ্ধ শক্তি আরও সুদৃঢ় করার বার্তা। উপস্থিত সদস্যদের মধ্যে ছিল উৎসাহ এবং সৌহার্দ্যের আবহ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ল ক্লার্কদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মেড ইন তিস্তা শিউলি শ্যামলের হাতের জাদুতে এখন নলেন গুড়ের গ্রাম হিসাবে পরিচিতি কুড়াচ্ছে জলপাইগুড়ির তিস্তার দুধিয়ার চর এলাকা। একা হাতে খেজুর গাছ কেটে রস নামিয়ে তা জাল দিয়ে সুস্বাদু খেজুর গুড় তৈরি করছেন তিস্তার গজলজোবা সংলগ্ন দুধিয়ার চরের যুবক শ্যামল বৈরাগী। গুড়ের স্বাদ আর গন্ধে এখন মাতোয়ারা তিস্তাঞ্চল। গুড়ের টানে ছুটে আসছেন আশেপাশের বাসিন্দারাও।
তিস্তার মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের দুধিয়ার চর এবং সংলগ্ন এলাকা জুড়ে শত শত খেজুর গাছ। একসময় গাছ থাকলেও রস নামানোর লোক ছিল না এই গ্রামে। বাংলাদেশ থেকে এক পরিবার এসে খেজুর গুড়ের ব্যবসা শুরু করেন। তাদের কাছ থেকেই শ্যামলের শেখা। গত বছর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে ভারতে গুড়ের ব্যবসা করতে আসা বন্ধ হয় বাংলাদেশি শিউলি পরিবারের। তাদেরই দেখানো পদ্ধতিতে গুড় তৈরি করে এখন সকলের মন কেড়ে নিয়েছেন শ্যামল। এখানে আমাদের এই অঞ্চলে প্রচুর খেজুর গাছ। এই অঞ্চলে এখানে আমরা খেজুর গাছ কাটি, গুড় বানাই, অরিজিনাল গুড়। আর অনেক পর্যটক আসে, এখান থেকে গুড় নিয়ে যায় শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এখান থেকে নিয়ে যায়। প্রতি বছরই বানায়, আজকে 4 বছর হলো। তারপর এখানে বাংলাদেশিরা আসছিল আগে, ওদের কাছ থেকে একটু শিখছি, শিখে এখন আমরাই বানাই। দেখে কি বলে, ওরা বলে যে গুড় অরিজিনাল নাকি। আমি বলে হ্যাঁ অরিজিনাল, বসে বানাও। বসে বানিয়ে নিয়ে যায় আমার থেকে। আচ্ছা, হ্যাঁ প্রচুর পর্যটক আসে। দূর দূরান্তে যাচ্ছে? হ্যাঁ দূর দূরান্তে যাচ্ছে। গুড়ের টানে শুধু স্থানীয়রাই নন, তিস্তা পাড়ে ছুটে আসছেন আশেপাশের মানুষজনও। গুড়ের গ্রাম হিসেবে পরিচিতি পাচ্ছে তিস্তার চর। হ্যাঁ, আপনাকে দেখা গেল আমি গুড় নিতে এসেছেন বা দেখতে এসেছেন, কি বিষয়? আমরা বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাই। বাড়িতে এখানে ভালো গুড় পাওয়া যায়, এই এলাকায় তৈরি হয়, মানে এই এলাকার খেজুর গাছের রস দিয়ে এখানে এই গুড়টা তৈরি হয়। এর জন্য আমরা অরিজিনাল গুড় পাই, যার জন্য আমরা নিয়ে এখান থেকেই খাই। দোকান থেকে এখন আমরা খাই না। খুব ভালো, এমনি খুব ভালো। মানে গাছগুলো কেটে এনে রসগুলো ছাইকে তারপরে জ্বালার মধ্যে বসায় দেয়, ওইখানে জাল হয়, অরিজিনাল গুড়ি হয়। অনেক দূর দূরান্ত থেকে তো আসে, আইসায় গুড় নিয়ে যায়। এটা গুড়টা ভালো। আপনারাও নেন? হ্যাঁ, আমরাও তো খাই, পাশে খাবো না, নিজেরাই খাই। খাই এটা তারপরে বিক্রি করি। মানে আশেপাশে যত গাছ আছে কেটে নিয়ে আসে, আইসে তারপরে রসগুলো গুড় বানায় তারপর আমরা খাই। পিনাকি শীলের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও উচ্চ ফলনশীল চমক ধানে দেখা গেল নজর কাড়া উৎপাদন। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর অঞ্চলের চাষি হেমুদিনী রায় জানিয়েছেন, এই বছর অন্যান্য ধানের তুলনায় চমক ধানে ফলন উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। তার কথায় প্রতি বিঘায় প্রায় 15 থেকে 16 মণ ধান উঠেছে, যা দুর্যোগের বছর হিসাবেও দৃষ্টান্তমূলক। চাষিদের দাবি, মৌসুমের অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক প্রতিকূলতার কারণে যেখানে অধিকাংশ ধানে ফলন কমছে, সেখানেই চমক ধান তাদের নতুন আশার আলো দেখিয়েছে। উন্নত প্রজাতির এই ধান শুধু টিকেই থাকেনি, বরং ভালো ফলন দিয়ে চাষিদের মুখে হাসিও এনেছে। ফলে আগামী দিনে এই প্রজাতির ধান চাষে আগ্রহ আরও বাড়বে, এমনটাই মনে করছেন এলাকার কৃষকরা। আচ্ছা, কি ধান এটা? হ্যাঁ, চমক ধান। ফলন কেমন হয়েছে? ভালো হয়েছে না? বিঘাতে কেমন আসতে পারে বলতে পারবেন? 15-16 মণ হবে না? এই যে বৃষ্টি হলো, ঝড় হলো আগে কিছুদিন আগে, তাতে কি এটা ক্ষতি হয়েছে না হয় নাই? যা হয়েছে তা সত্ত্বেও ধান ভালো হয়েছে না? আচ্ছা, অল্প ক্ষতি হয়েছে। এই ধানগুলো এখন কোথায় নিচ্ছেন? বাড়িতে নেবেন? এটা কি মেশিনে রাঙানো হবে না এমনি? মেশিনে বানা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরে খুশির জোয়ার, জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর। মেড ইন তিস্তা, শিউলি শ্যামলের হাতের জাদুতে নলেন গুড়ের গ্রাম হিসাবে পরিচিতি কুড়াচ্ছে দুধিয়ার চর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।